হ্যালো এভরিওয়ান। আজকে আমার যে এক্সপ্লেনার সেটা হচ্ছে এটা মিলিটারি ক্যাপাবিলিটিস অফ মেক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট। আচ্ছা, এটা থেকে আলোচনা করার আগে বিগ কনগ্র্যাচুলেশনস টু আওয়ার বাংলাদেশ ক্রিকেট টিম। তাদের একটা আনএক্সপেক্টেড উইন আমি একেবারে এক্সপেক্ট করি নাই। আমার ধারণা ছিল 2 থেকে 3 দিন, মানে থার্ড দিন থেকেই মনে হচ্ছে বাংলাদেশ পারবে না। আইদার অস্ট্রেলিয়া উইল স্কোর আ হিউজ অ্যামাউন্ট অফ রানস অ্যান্ড বাংলাদেশ উইল বি বোল্ড উইদিন 100 রানস অ্যান্ড অস্ট্রেলিয়া উইল উইন দ্য গেম অন দ্য 4th ডে। মানে বাংলাদেশ 4th ডেতে জিতেছে, আমি বলছিলাম সেটা অস্ট্রেলিয়া 4th ডেতে জিতবে। ওদের কী বলবো, স্টার্কের মতো বোলার কামিন্স, যাই হোক এটা নিয়ে না বাড়াই। তবে অস্ট্রেলিয়া বাংলাদেশকে আন্ডার এস্টিমেট করেছে এবং যেটা ব্যবহার করেছে আমার কাছে ভালো লাগে নাই। মানে এত বিলিটল করা একটা টেস্ট নেশনকে, এমনও না যে অস্ট্রেলিয়াকে জীবনেও বাংলাদেশ হারাইছে, কিছুদিন আগেই তো ওয়ানডেতে হারাইলো। যেটা বিষয় হচ্ছে সেটা, আর বাংলাদেশেও আমার মতো ম্যাক্সিমাম লোকই ছিল, কারণ কোনো টিভি চ্যানেলেই এটা লাইভ টেলিকাস্ট কিছুই করে নাই। আচ্ছা, অস্ট্রেলিয়ার দিক থেকে ওদের যে ট্রফিটা দেখলাম, হায় রে আল্লাহ, এটা ট্রফি না। আমরা ছোটোবেলায় এই টুর্নামেন্টে খেলতাম, ওইটারে বলতো সিল নাকি শিল্ড কিছু একটা, কেউ কেউ বলতো সিল, কেউ কেউ বলতো শিল্ড। ওইটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার যে এই ট্রফিটা দিছে, এটা একটা কাঠের টুকরা, কারো ইচ্ছা হলে একটু দেখে নিতে পারেন। আমি পারলে লাস্টের দিকে হয়তো ছবিটা দেখা দিতে পারি। একটা কাঠের টুকরা টাইপের, ওইটার মধ্যে একটা অস্ট্রেলিয়ার কি সিল লাগানো, এই আর কিছুই না, শেষ। তারপর সেকেন্ডলি হচ্ছে ওই যে সাধারণত ম্যান অফ দ্য ম্যাচ হলে $1,000, $500 এরকম ক্যাশ প্রাইজ থাকে, এবং ক্যাশ প্রাইজের সাথে সুন্দর একটা মেমেন্টো থাকে, ক্রিস্টাল বা হোয়াট এভার, দেখতে সুন্দর লাগে। এ করছে কি হাসান মাহমুদরে একটা গলায় একটা পরাই দিচ্ছে মেডেলের মতো, সেটাও আমার ধারণা থার্ড রেট কোনো প্লাস্টিক টাইপের। আর ট্রফিটা দেখলে তো মনে হয় যে রাস্তার পাশে কুরানো একটা কাঠের টুকরা বানাইছে, ওটার মধ্যে একটা সিল নাকি একটা টিনের লাগাই দিয়ে নিয়ে আসছে। এই গেল একদিক। তারপর হচ্ছে যখন অ্যানাউন্সমেন্ট হলো প্লেয়ার লিস্টে, ক্যাপ্টেনের নাম তারা বলছে মুমিনুল হক, ক্যাপ্টেন হচ্ছে নাজমুল হাসান বা খেয়াল নাই, নাজমুল হাসান শান্ত, বলতেছে মুমিনুল হক। তারপরে কমেন্ট্রির মাঝখানে একটা বেয়াকুফ, বলবো কিনা জানি না, ইচ্ছা করে এগুলো করে ওরা, সে বলে যে তানজিদ হাসান তামিম, সে নাকি মিডল অর্ডারে ছিল, তারপরে তাকে এই টেস্টের জন্য পুশ আপ করছে ওপেনারে। তানজিদ হাসান একটু কষ্ট করে যদি সে দেখতো, তাহলে এটা 2 মিনিটের কাজ, দেখলে বের করা যায় অ্যাকচুয়াল বিষয়টা কি। তানজিদ জীবনেও মিডল অর্ডারে ছিল না, জীবনেও না, ও সারা জীবনে ওপেন করছে ইন অল 3 ফরম্যাটস। এর আগে ওয়ানডে, T20, মিডল অর্ডারে তো সার্টেনলি ছিল না। তারপরে দিকে দেখলাম একটা কি ওদের, যাই হোক ওদের কি ব্লগ না কি ছিল, এটা খুব হাসাহাসি করছিল যে ইবাদত নামটা নাকি বলতে পারে না। এগুলা ফাইজলামি। ওদের যে রক্কি শিওলি না কি আছে, এই মার্কা মারা নাম, তারপরে মার্নাস, তার নাম কি লাবু সাগনে না লাবু সেইন না লাবু চাগনে, এগুলো তারা সুন্দর করে বলতে পারে। বাংলাদেশের নাম বলতে গেলে এদের কষ্ট হয়। যাই হোক, আলোচনায় বাদ দিয়ে ওদেরকে মুখে ঝামা ঘষে দেওয়া হয়েছে, বাংলাদেশের প্লেয়াররা দিয়েছে, বাস। এখন হচ্ছে পলিটিক্যাল সার্কেলসে, জিও পলিটিক্স বেসিক্যালি। তো আমাদের দেশের মানুষজন খুব খুশি, একটা ব্যাপারে খুব এক্সাইটেড, সেটা হচ্ছে সৌদি আরেবিয়া, তুর্কিয়ে, পাকিস্তান, তারা একটা জোট গঠন করেছে। এটা ন্যাচারালি, এটা হচ্ছে উদ্যোক্তা মেইনলি হচ্ছে সৌদি আরেবিয়া মনে হচ্ছে। তো যাই হোক, তো এই 3 দেশের এই চুক্তি নিয়ে, এটা হচ্ছে মেক্কা জয়েন্ট ডিফেন্স
এগ্রিমেন্ট বা মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট। তো সেইটা নিয়ে ওয়ার্ল্ডের কোন জায়গায় কী হবে এটা নিয়ে বিভিন্ন অ্যানালাইসিস দেখেছি আমি। বাংলাদেশে একজন রেসপেক্টেড ব্লগার আছেন, ফর্মার আর্মি, ডেল এইচ খান, উনি বেশ সুন্দর কাজ করেন। তো ওনারটা যদি আপনারা দেখতে চান যে এটার প্রোজ অ্যান্ড কনস কি, কোনটায় কী এফেক্ট করবে টবে, তাহলে ওনারটা দেখতে পারেন। আমি ওইসব নিয়ে আলোচনায় যাব না। আমারটা হচ্ছে মেইনলি না, আমারটা শুধু হচ্ছে শুধুমাত্র হচ্ছে 3টা কান্ট্রি হলে ওদের মিলিটারি ক্যাপাবিলিটিসটা কতটা বাড়বে, বা এভাবে বলতে যে তাদের আলাদা আলাদা কী আছে এবং সেটাই আছে আর কি, মানে কী আছে এইটাই আমি বলবো। তো এইটা আমি পেয়েছি এক জায়গার থেকে, প্রবাবলি আল জাজিরা অর আই ক্যান রিমেম্বার, অর মিক্সড ম্যাচ ফ্রম ডিফারেন্ট সাইটস। আচ্ছা, তো ইংরেজি আছে, আমি বাংলা একটু করে ইংরেজিটাও বলবো, বাংলা একটু বুঝিয়ে দেব। আচ্ছা, এই দেশের 3টা দেশ তো অনেক বড়, 3 দেশ মিলিয়ে যদি আমরা মিলিটারি ধরি তাহলে সেটা হচ্ছে 1.4 মিলিয়ন, মানে 14 লক্ষ অ্যাক্টিভ মিলিটারি, এটা সব মিলিয়ে আর কি। তারপর এয়ারক্রাফট বা যুদ্ধবিমান যদি হয় সেটা 3,400, 6,000 ট্যাঙ্ক আর 340 নাভাল অ্যাসেটস। নাভাল অ্যাসেটসের মধ্যে ওয়ারশিপ থাকবে, ফ্রিগেটস, সাবমেরিনস অ্যান্ড অল দ্যাট, সব মিলিয়ে মানে নেভিতে যা থাকে আর কি সেটা। তো 6,000 ট্যাঙ্কস, এগুলো তো একদম এক্স্যাক্ট ফিগার থাকে না, একটু কম বেশি হতে পারে, তো মোটামুটি এগুলাই ধরে নেওয়া যায়। আচ্ছা, প্রথমে এখানে দেওয়া আছে হচ্ছে তুর্কির পপুলেশন হচ্ছে 84 মিলিয়ন, তো সেটা হয় 8,40,00,000। এদের মিলিটারি এয়ারক্রাফট হচ্ছে 1,101টা, নাভাল অ্যাসেটস 192। তাদের অ্যাক্টিভ মিলিটারি হচ্ছে 4,81,000, ট্যাঙ্ক আছে 2,284। এদের ডিফেন্স বাজেট হচ্ছে 51.4 বিলিয়ন। আচ্ছা, তো এখন দেখি পাকিস্তানের কি আছে। পাকিস্তানের হচ্ছে পৃথিবীর মধ্যে স্বীকৃত 9টি দেশ যাদের কাছে নিউক্লিয়ার ওয়েপন্স আছে, যেটা প্রথম টেস্ট করা হয়েছিল 1998, এবং ওদের পপুলেশন হচ্ছে প্রায় 25 কোটি, আর ওদের আর্মস মেইনলি সাপ্লাইড বাই চায়না। আর প্রচুর পরিমাণে যেটা পাকিস্তান প্রডিউস করতে পারে, যেটা কনভেনশনাল যুদ্ধে লাগে, সেটা হচ্ছে 155 mm আর্টিলারি শেল, মানে যেগুলা ট্যাঙ্কের থেকে বা ওই যে বড় বড় গানস থাকে, ফিল্ড গানস থাকে, ওখান থেকে ফায়ার করা যায়। এই জিনিসটা নর্মাল যুদ্ধে প্রচুর পরিমাণে ইউজ হয়, প্রচুর লাগে। যেমন নর্থ কোরিয়া প্রচুর টাকা কামাইছে রাশিয়াকে এই আর্টিলারি শেল বিক্রি করে, আর্টিলারি শেল। আচ্ছা, আর তুর্কি আর পাকিস্তানের আরেকটা বিশাল বড় সুবিধা হচ্ছে যে ওদের ডিফেন্স ইন্ডাস্ট্রি, তাদের ক্যাপাসিটি অনেক তৈরি করার, এবং কোনোটাই ফুল ক্যাপাসিটিতে রান করে না, কারণ এত প্রোডাকশন দিয়ে কী করবে। তো সৌদি আরবিয়া গেলে প্রচুর পরিমাণে ওগুলা তারা বিক্রি করতে পারবে। এটা হলো তুর্কি আর পাকিস্তানের লাভ এই ডিফেন্স প্যাক্ট থেকে। তো যদি একটু ইউনাইটেড স্টেটসকে এখানে আনি, তাহলে হচ্ছে আমেরিকান এইডের সবচেয়ে বেশি পায় পাকিস্তান, আদার দেন ইসরায়েল। খেয়াল করবেন, সব কিছু ইসরায়েলকে বাদ দিয়ে, কারণ ইউএসের নাম্বার 1 হচ্ছে ইসরায়েল, আর বাকি যাই বলবেন সবই নাম্বার 2 or 3 or অ্যাট আ লেসার ডিগ্রি। আচ্ছা, যাই হোক, ইউএস মিলিটারি ইকুইপমেন্টের সবচেয়ে বড় বায়ার হচ্ছে ন্যাচারালি সৌদি আরেবিয়া, আর হচ্ছে তুর্কি কিন্তু নেটোর, মানে যে আমেরিকান লেড ইউরোপিয়ানদের সাথে মিলে যে একটা ডিফেন্স প্যাক্ট আছে, নেটো হচ্ছে নর্থ আমেরিকান ট্রিটি অর্গানাইজেশন। আমার এক্স্যাক্ট মনে নেই, এটাই সম্ভবত নর্থ আমেরিকান, নর্থ আটলান্টিক ট্রিটি। আমি একটু দেখে নিই।
It's better to be clear. NATO. আচ্ছা, এটা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। 32টা কান্ট্রি হচ্ছে এর মেম্বার, ইনক্লুডিং তুর্কি, একমাত্র মুসলিম কান্ট্রি। তো ইউএসের পরে, নেটোর মধ্যে ইউএসের পরে তুর্কির হচ্ছে হাইয়েস্ট নাম্বার অফ মিলিটারি পার্সোনেল, যেটা সংখ্যায় হচ্ছে এটা আমি তো দেখলাম একটু আগে, 4,81,000। এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট। আর আমেরিকার সম্ভবত 20 লাখ। তো ওই ক্লাসের মধ্যে কি হয়েছ, আমি সেকেন্ড হয়েছি, কজন স্টুডেন্ট 2জন, ওই টাইপের আর কি। মানে 1 আর 2-এর মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। 20-21 লাখ ইউএসএ সব মিলে, আর তুর্কি হচ্ছে 4,81,000। যাক, ওই কম্প্যারিজনে গিয়ে লাভ নেই। আচ্ছা, এরপরে হচ্ছে অন্যান্য কি কান্ট্রি জয়েন করতে পারে। তুর্কির ফরেন মিনিস্টার বলছে ইজিপ্ট একটা ন্যাচারাল পার্টনার, এবং সে আশা করছে যে শীঘ্রই কায়রো, দ্যাট ইজ ইজিপ্ট, এটাতে জয়েন করবে। তো ইজিপ্ট জয়েন করতে পারলে খুব ভালো। ইজিপ্টের মোটামুটি মিলিটারিটা ভালো আছে, ওদের স্ট্র্যাটেজিক জিওগ্রাফি আছে, তার মানে হচ্ছে ইট ইজ ইন আফ্রিকা অ্যান্ড ভেরি ক্লোজ টু ইউরোপ, আর সুয়েজ ক্যানালের কন্ট্রোলটা আছে। এইটা একটা বড় সিগনিফিক্যান্ট প্লেয়ার হয়তো। তবে ইজিপ্ট জয়েন করবে যদি সে দেখে যে আমেরিকার সাথে, আমেরিকা বেশ টাকা পয়সা দেয় ইজিপ্টকে, ইসরায়েলের সাথে ঠিকঠাকভাবে থাকার জন্য, আমেরিকার ইন্টারেস্ট যাতে প্রোটেক্ট হয় মিডল ইস্টে। তো তারা এই গ্যারান্টি যাবে যে ওয়াশিংটনের সাথে তাদের সম্পর্ক যাতে আগের মতোই থাকে, ওরা যত ওয়াশিংটন থেকে এইড পায়। আর এই জাতীয় আসলে এগ্রিমেন্টের বিষয়ে, এই জাতীয় প্যাক্ট হচ্ছে যে তুর্কি, সৌদি আরেবিয়া আর হচ্ছে পাকিস্তান, এটা হচ্ছে নেটোর মতো। মানে এক দেশে অ্যাটাক হলে অন্য বাকি 2 দেশ মনে করবে তার নিজের দেশে অ্যাটাক হয়েছে, এবং অল 3 শুড, ওকে, শুড ইন কোটেশন মার্কস, শুড জয়েন। এক দেশে কান্ট্রি করলে বাকি 2টা কান্ট্রি অবশ্যই ওরা মনে করবে যে আমাদের দেশে অ্যাটাক হয়েছে, এবং সেইভাবেই তারা তাদের সাহায্যে যাবে। দে উইল ফাইট এগেইনস্ট দ্য এনিমি। তো এখন ইজিপ্টও ওরকম হয়তো গ্যারান্টি চাবে যে আমি যে কেউ বললেই যে কারো হেল্পে যাব না। দের ইজ লট অফ একটা দেশের অনেক রকমের ইন্টারেস্ট থাকে, অনেক কিছু থাকে। আচ্ছা, এই প্যাক্টের মধ্যে এক্স্যাক্ট কোনো, যেমন নেটোর মধ্যে আগে বলা হতো যে রাশিয়ান ফেডারেশন হচ্ছে তাদের সিঙ্গেল এনিমি, ইফ ইউ উইল দ্য টার্ম সিঙ্গেল এনিমি ধরে ওদের সব কিছু করা হতো। তো এইখানে ওইভাবে বলা নাই, তবে অ্যানালিস্টরা বলছে যে এটা ইরানের এগেনস্টে একটা প্যাক্ট টাইপের। আচ্ছা, এখন চ্যালেঞ্জ কি থাকতে পারে? চ্যালেঞ্জ হচ্ছে সৌদি আরেবিয়া তো ইউএসের উপর নির্ভরশীল, ভয়ঙ্করভাবে নির্ভরশীল। কারণ হচ্ছে ওদের সব ইকুইপমেন্ট হচ্ছে আমেরিকান মেড, এবং যে কোনো ধরনের ইকুইপমেন্টে কিন্তু স্পেয়ার পার্টস লাগে, এটা লাগে, ওইটা নষ্ট হয়ে যায়, ওইটা লাগে, রিপ্লেসমেন্ট লাগে। এটা পুরোপুরি রিলায়েন্ট অন দ্য ইউএস না দিলে ওই নাটবল্টু ছাড়া জিনিস নিয়ে বসে থাকতে হবে। আচ্ছা, এখন আমি একটু থামি। ওকে, তো এই জায়গাটায় দেয়া আছে টোটাল ম্যান পাওয়ার। আগেই বলেছি 1.4 মিলিয়ন অ্যাক্টিভ পার্সোনেল, সাথে লার্জ প্যারামিলিটারি রিজার্ভ ফোর্স আছে। তো পাকিস্তান কি দিতে পারবে? পাকিস্তানের একটা বিশাল সংখ্যার ওয়েল ট্রেন্ড, পাকিস্তানের আছে 6,60,000 ওয়েল ট্রেন্ড মিলিটারি। পাকিস্তানের মিলিটারি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন্ড অ্যান্ড বেস্ট অর্গানাইজড ফোর্সেস ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এখনও পাকিস্তানের মিলিটারি এস্টাবলিশমেন্ট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড।
আচ্ছা, ওদের হলো 6,60,000, তুর্কির হচ্ছে 4,81,000, আর সৌদি আরবিয়া হচ্ছে 2,47,000। সৌদি আরবিয়া নিয়ে আমি একটু স্কেপটিক্যাল থাকি, কি ওই দেখা যায় 2,47,000 মধ্যে আরব হলো 40,000, আর বাকিগুলো হলো দাঁড় করা এই ইয়েমেনি, এই দেশি, ওই সেই দেশি, ওই আফ্রিকান, এইসব টেসব আর কি। যাই হোক, এয়ার পাওয়ার হচ্ছে তাদের টোটাল মিলিটারি এয়ারক্রাফট আছে হচ্ছে 3,415, 3,415টা মিলিটারি এয়ারক্রাফট আছে। এর মধ্যে আছে ফাইটার জেট, হেলিকপ্টার্স, ট্রান্সপোর্টার্স, ট্রেনিং মিলিটারি এয়ারক্রাফট। ওইটাও ধরা হয় কারণ এটা শুধু ট্রেনিং করে না, কিন্তু মিলিটারি ট্রেনার দিয়ে কিছু বম্বিং মিশনও হয়। তো জাস্ট মিলিটারি ট্রেনার মানেই শুধু ট্রেন করা এরকম না, দে হ্যাভ বোথ দ্য ট্রেনিং অ্যান্ড দ্য অ্যাকশন ক্যাপাবিলিটি নিডেড। পাকিস্তানে আছে 1,397, তুর্কি 1,101, সৌদি আরবিয়া হচ্ছে 917। ওই দেখা যাবে সৌদি আরবিয়ার 917 দিয়ে পাকিস্তানে যা আছে ওইটা হয়তো 2,000টা এয়ারক্রাফট কিনতে পারবে, কারণ পাকিস্তানে হচ্ছে আর চিপ চাইনিজ এয়ারক্রাফট, কিন্তু ওদের J7 দিয়ে ওরা দুনিয়ারে তাক লাগাই দিছে। ইন্ডিয়ার 3টা না 5টা যেন ওই যে রাফাল ফালাই দিছে। আচ্ছা, ল্যান্ড ফোর্সেসের মধ্যে ট্যাঙ্ক আছে 6,046, 1,79,000 আর্মার্ড ভেহিকলসে 2 রকমের কাজ করে, ট্রান্সপোর্টও করতে পারে সোলজার, প্লাস ফাইটিং তো করেই। আচ্ছা, হাজার আর্টিলারি সিস্টেম আছে, মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম আছে, ও যে একসাথে ব্যাটারি বলে আর কি, দেখা গেল 24টা, এই একটার পর একটা করে 24টা করে রকেট মারে, এরকম সাঁই করে মারে, দেখতেও সুন্দর লাগে। আচ্ছা, এর মধ্যে পাকিস্তানের হাইয়েস্ট নাম্বার অফ ট্যাঙ্কস আছে 2,677, তুর্কি হচ্ছে 2,284, সৌদি আরবিয়া 1,085। নাভাল পাওয়ার ওদের আছে সব মিলে 344, এর মধ্যে 33টা আছে ফ্রিগেট। এগুলো নিয়ে আমি যাব না, ফ্রিগেট যদি কারো ইচ্ছে হয়, শখ হয়, তাহলে একটু দেখে নেবেন, দেখতে কীরকম কী কাজ করে। 24টা হচ্ছে করভেট আর 22টা সাবমেরিন। তুর্কির সবচেয়ে বেশি নাভাল অ্যাসেস আছে, আর পাকিস্তানের 120, তুর্কি হচ্ছে 192, পাকিস্তান 120, সৌদি আরবিয়া 32। আচ্ছা, ডিফেন্স স্পেন্ডিং হচ্ছে সবচেয়ে বেশি বাজেট হচ্ছে সৌদি আরবিয়া, সংখ্যায় কিন্তু এদের সব কিছুই কম, কিন্তু বাজেট সৌদি আরবিয়া সবচেয়ে বেশি। এটা হচ্ছে 124.4 বিলিয়ন ডলার্স বছরে, অবশ্যই টোটাল হচ্ছে 3 কান্ট্রি টোটাল হচ্ছে 124.4 বিলিয়ন। সৌদির হচ্ছে 63.9 বিলিয়ন, আর তুর্কি হচ্ছে 51.4, আর পাকিস্তান হচ্ছে অনলি 9.1। তবে পাকিস্তানের এই 9.1 দিয়ে ওরা অনেক কিছু সম্ভব, বিকজ অফ দ্য চাইনিজ উইচ আর চিপ। চাইনিজ জিনিসপত্র দামে অনেক কম, তো মোটামুটি একই দেখা গেল অন্য দেশের 200টা আর পাকিস্তানের 200টা, খরচে পাকিস্তানেরটা অনেক কম। পাকিস্তান আবার সারফেস টু সারফেস মিসাইল আছে। সারফেস টু সারফেস মিসাইল কিন্তু লং রেঞ্জ হয়, এটা যেহেতু এক দেশ থেকে আরেক দেশে যাবে। দিজ আর মোস্টলি মিডিয়াম টু লং রেঞ্জ মিসাইলস। এটা হচ্ছে ফাতা 1। আর তুরস্ক খুব ভালো ড্রোন বানায়। তুর্কির ড্রোন হচ্ছে ভেরি ইফেক্টিভ। আচ্ছা, এছাড়া হচ্ছে সৌদি আরবিয়া যা দিতে পারে, সৌদি আরবিয়া হচ্ছে ক্যাপিটাল দিতে পারে, মানে টাকা পয়সা, জিওগ্রাফি, ওইখানে ইচ্ছে করলেই 20-25টা বিশাল বেস দেওয়া যাবে। কারণ সৌদি আরবিয়া ইজ এ হিউজ কান্ট্রি, এক বিশাল বড় দেশ, ফাঁকা ফ্ল্যাটল্যান্ড আছে, মাউন্টেন আছে, এটা ইনফ্রাস্ট্রাকচার আছে, পলিটিক্যাল কনভিনিং পাওয়ার আছে, যেটা তুর্কি বা পাকিস্তানের থেকে বেশি। সৌদি আরবে যদি কোনো ঝামেলা হয় এবং তারা যদি বলে সিকিউরিটি কাউন্সিলকে, ইউএনকে বা অন্যান্য দেশকে যে তোমরা আসো, এখানে
we need to do a meeting, sign an agreement or come to an agreement, তাহলে সৌদি আরবিয়ার এই ক্ষমতাটা আছে যে ওরা চাইলেই এই জিনিসগুলো করতে পারে, আনতে পারে। আচ্ছা, তুর্কির কি আছে? তুর্কির হচ্ছে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেস অনেক ভালো, সফিস্টিকেটেড, ভেরি হাই কোয়ালিটি। ওদের কি আছে? ড্রোনস, মিসাইলস, সেন্সার্স, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, নেভাল সিস্টেমস, আর নেটোর থেকে যে ওরা মিলিটারি এক্সপার্টিসটা পেয়েছে সেটা। পাকিস্তান হচ্ছে ম্যান পাওয়ার দিতে পারে। পাকিস্তানের যেহেতু 25 কোটি জনসংখ্যা, ওরা ওয়েল ট্রেইনড ম্যান পাওয়ার দিতে পারে, লার্জ প্রফেশনাল মিলিটারি এস্টাবলিশমেন্ট। এটা দিস ইজ নট টু বি টেকেন লাইটলি। ওদের মিলিটারি এস্টাবলিশমেন্ট ইজ ভেরি ওয়েল অর্গানাইজড অ্যান্ড ভেরি ওয়েল ট্রেইনড। ওদের অপারেশনাল এক্সপিরিয়েন্স আছে, আর ওদের প্রচুর পরিমাণে ডিফেন্স প্রোডাকশন ওরা করতে পারে। আর সবচেয়ে বড় যেটা 3 দেশের আর কারণেই, 2 দেশের কারণে, সেটা হচ্ছে পাকিস্তানের নিউক্লিয়ার ডেটারেন্ট। পাকিস্তান ইজ আ নিউক্লিয়ার পাওয়ার। ইসরায়েলও কিন্তু একটা মিলিটারি পাওয়ার, কিন্তু ইসরায়েল সেইভাবে হ্যাঁও বলে না, নাও বলে না। রেকগনাইজ 7টা যেই দেশে নিউক্লিয়ার পাওয়ার আছে তাদের হচ্ছে পাকিস্তান ইজ ওয়ান অফ দেম। আচ্ছা, অ্যালায়েন্সটা করলে কার কী লাভ? সৌদি আরবে হচ্ছে তার তুর্কির অ্যাডভান্স মিলিটারি ক্যাপাবিলিটি, পাকিস্তানের নিউক্লিয়ার আর্মস যে আছে, এইটা দিয়ে ওরা কি করতে পারবে? স্ট্রেইট অফ হরমুজ, মানে হরমুজ প্রণালী, আর বাবেল মানদেব যেটা ইরান কন্ট্রোল করে। স্ট্রেইট অফ হরমুজ এখন ইরান কন্ট্রোল করে, আর বাবেল মানদেব হচ্ছে ইয়েমেনের ওই দিকটা। যাই হোক, এগুলো তো করিডোর, এগুলো দিয়েই তো অয়েল পাস করে, বিশাল বিশাল অয়েল ট্যাঙ্কার। তো এইগুলোর উপর থ্রেট আসলে সেইটা নেগেট করতে পারবে সৌদি আরবিয়া কিছুটা। তো মোটামুটি এই ছিল আজকে। মোটামুটি না, পুরোপুরি আপনারা যারা জানতে চান জানতে পারবেন যে টোটালি তাদের কার কী আছে, কোনটা দিয়ে কার কী লাভ হবে, ইত্যাদি ইত্যাদি। সো দ্যাট ইজ ইট ফর টুডে। সো গুড বাই, অ্যান্ড if you did like the video, please subscribe, give a like, press the like button, and share if you feel like. Goodbye, signing off.